আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের জন্য আসলে মূলত ক্লাস, তাদের সাথে অনেকদিন পরে ক্লাস নিচ্ছি। প্রায় মনে হয় 2 সপ্তাহ হয়ে যাবে, ঈদের আগে নিয়েছিলাম। তো আমি পরিপাক এবং শোষণের 9টি ক্লাস নিয়েছিলাম, আজকে লেকচার 10, এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 10টি ফ্রি ক্লাস থাকবে অনলাইনে। আজকে ক্লাসের শুরুতেই, কারণ যারা পরে ধরো লাইভটা দেখবে, আজকের ক্লাসের শুরুতেই তোমাদের জন্য একটা ঘোষণা থাকছে যে আজকে ক্লাসের পরে সবার প্রথমে যে আমার গ্রুপে বায়োলজি ট্রাফিসার যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে সবার আগে যে আমার এই 10টা ক্লাসের নোট সবার আগে এবং সবচেয়ে সুন্দরভাবে, শুধু আগে দিলেই হবে না, সবচেয়ে সুন্দরভাবে শেয়ার করতে পারবে, তার যদি সে অনলাইনে বা অফলাইনে যেখানে কোর্স করুক সেখানে সে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে। তার পাশাপাশি তার জন্য, সে যদি কোথাও নাও পড়ে, তার জন্য গিফট থাকতেছে। আজকে ক্লাসের শুরুতেই ঘোষণা দিয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের এইচএসসি জিওলজি 3rd চ্যাপ্টার পরিপাক এবং শোষণ। তো দেখো, আজকের ক্লাসের আসলে আলোচ্য বিষয়টা কি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পিত্তথলি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পিত্তথলি। তো পিত্তথলিকে বায়োলজিক্যাল ভাষায় কি বলে? বায়োলজিক্যাল ভাষায় পিত্তথলিকে বলে গল ব্লাডার। পিত্তথলিকে কি বলে? গল ব্লাডার। তাহলে বায়োলজিক্যাল ভাষায় পিত্তথলিকে বলে গল ব্লাডার বা পিত্তথলি। আশা করি তোমরা পিত্তথলি, কারণ ধরো অনেক সময় বলতে পারে গল ব্লাডার বলতে কি বুঝো, যাতে আমরা কতেও না আটকাই, এজন্য ইংরেজিটা জেনে রাখলেও খারাপ না। এবার আমরা পিত্তথলির সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি যে স্যার পিত্তথলি কাকে বলে। দেখো, পিত্তথলির সংজ্ঞা এরকম আমরা বলতে পারি যে পরিপাক, যেহেতু এটা একটা পরিপাক গ্রন্থির অংশ, কারণ পিত্তথলির অবস্থান কোথায়? যকৃতের মধ্যে, তাহলে সেই কথাটাকে উল্লেখ করতে পারি। আবার পিত্তথলি কোন আকৃতির? পিত্তথলিটা দেখতে একটু নাশপাতি আকৃতির। এমসিকিউতে এই প্রশ্নটা কিন্তু আসছিল। আমরা সেই বিষয়গুলোকে যদি গুছিয়ে লিখে দিই তাহলে এরকম দাঁড়াচ্ছে যে পিত্তথলি হচ্ছে নাশপাতি আকৃতির একটি গ্রন্থি। পিত্তথলি হলো নাশপাতি আকৃতির একটি গ্রন্থি। নাশপাতি আকৃতির একটি গ্রন্থি, এতটুকু দেওয়া যায়। অথবা এই বলতো পিত্তথলিটা কোথায় অবস্থান করছে? যা যকৃতের ডান লোব বা কোয়াড্রেট লোবের নিচে অবস্থিত। যা যকৃতের ডান খণ্ডকে লোব বলে বায়োলজির ভাষায়, ডান লোব বা কোয়াড্রেট খণ্ডের নিচে অবস্থিত। এই আমাদের বইগুলোতে একটু বেশি কনফিউশন বিষয় দিয়ে থাকে, এই কনফিউশনগুলো আমাদের জন্য খুব ঝামেলা হয়ে যায়। কেমন কনফিউশন? দেখো, যে আমাদের বইয়ের মধ্যে যেটা আজমল স্যারের বই আছে, মানে তোমরা যেটা পড়ো আজমল স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে যে যকৃতের ডান লোবে অবস্থিত, কিন্তু মাজেদা ম্যামের বইয়ে দেওয়া আছে যে কোয়াড্রেট অংশে অবস্থিত। তো এই বিষয়গুলো একটু কনফিউশন থাকে। তোমরা আপাতত ডান খণ্ড এটাকেই অ্যান্সার হিসাবে দিও। যদি অপশনে ডান খণ্ড না থাকে, কোয়াড্রেট থাকে, তখন তোমরা কোয়াড্রেট লিখবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, যকৃত তো প্রায় সবার থাকে, পিত্তথলি তো প্রায় সবার থাকে, তবে এখানে একটা এমসিকিউ আমাদের দরকার, মনে রাখবা, যেটা যে ঘোড়া, কুকুর, ইঁদুর এবং হরিণের দেহে এই পিত্তথলিটা থাকে না। ঘোড়া, কুকুর, ইঁদুর ও হরিণের দেহে, ঘোড়া, কুকুর, ইঁদুর ও হরিণের
তাহলে আরেকটা এমসিকিউ আমরা সলভ করলাম যে কোথায় পিত্তথলি থাকে না। ঘোড়া, কুকুর, ইঁদুর এবং হরিণের দেহে এই পিত্তথলিটা থাকে না। তো এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। লাস্ট যে কথাটা, যে পিত্তথলি থেকে কি হয়, তাহলে 3 নাম্বার পয়েন্ট মনে রাখবা যে পিত্তথলি নিঃসৃত রসকে, পিত্তথলি নিঃসৃত বলতে এটা কিন্তু আসলে যকৃত থেকে নিঃসৃত হয়। পিত্তথলিতে এটা কি থাকে, জমা থাকে। আবার পিত্তথলি থেকেও নিঃসৃত হয় এটাও বলতে পারি, কারণ হচ্ছে যে পিত্তথলি থেকে বের হয়ে সেটা ক্ষুদ্রান্তে আসে। তাহলে পিত্তথলি নিঃসৃত বা নিঃস্রাবী রসকে পিত্তরস, পিত্তথলি নিঃস্রাবী রসকে পিত্তরস বা আমরা বাইল বলতে পারবো। পিত্তরস অথবা এটাকে কি বলা হয়, বাইল, BILE, বাইল বলে। তাহলে আমরা মাত্র 4টা পয়েন্ট শিখেছি, আর কিছুই না, 4টি পয়েন্ট শিখলাম। আশা করি তোমাদের কথা বা ভয়েস গুলো আমার সবগুলো ইনশাল্লাহ শুনতে পাচ্ছ, যারা পরে দেখবা দেখে নিবা। তাহলে এই হচ্ছে পিত্তথলির কথাবার্তা, পিত্তথলি শুধুমাত্র। হ্যাঁ, এখন আমরা যেটা পড়তে হবে এখানে, পিত্তথলি না পড়ে আমাদের পড়া উচিত এখন পিত্তরস, কারণ প্রশ্ন আসলে তোমার আসতে পারে পিত্তরস সম্পর্কে, পিত্তথলি সম্পর্কে না। তাহলে আমরা এবার হেডিং দিয়ে দিই পিত্তরস। আমাদের এই ইন্টারনেট ক্লাসগুলোতে আমি অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আমি নিজেও বলি যে অনেক সময় লাইভে না থেকে তোমরা পরে দেখলেও পারবা, পরে দেখলে স্পিড বাড়াই দিবা একটু, যেহেতু আমি একটু থেমে থেমে বলি, অনেকের কাছে বিষয়টা অনেক সময় মনে হতে পারে, এই জন্য। পিত্তরস, বাইল। তাহলে দেখো এই পিত্তরস বা বাইল আমি যদি সংজ্ঞা লিখে দিই তোমাদের প্রথমে, তাহলে আমরা বলবো যে পিত্তরস হচ্ছে এক ধরনের হলুদাভ সবুজ, পিত্তরস হচ্ছে এক ধরনের ক্ষারীয় বলা যায়, ক্ষারীয় হলুদাভ সবুজ। তাহলে আমি পয়েন্টগুলো লিখি, এত ভালো করে না লিখে। তাহলে পিত্তরস হচ্ছে এক ধরনের ক্ষারীয় হলুদাভ সবুজ। দেখো এই প্রশ্নগুলো এভাবে কেন শিখতে হয়, কারণ মেডিকেল অ্যাডমিশনে তোমার আসতে পারে যে পিত্তরসের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক, তখন কিন্তু আমাকে কয়েকটা পয়েন্টের মধ্যে বা কোনটি সঠিক নয় এরকমও আসতে পারে। তাহলে পিত্তরস হচ্ছে এক ধরনের ক্ষারীয় হলুদাভ সবুজ আঠালো তিক্ত তরল, আঠালো তিক্ত তরল, তিক্ত তরল। পিত্তরস হচ্ছে এক ধরনের ক্ষারীয় হলুদাভ সবুজ আঠালো তিক্ত তরল, যা যকৃতে তৈরি হলেও পিত্তথলিতে জমা থাকে, যা যকৃতে তৈরি হলেও পিত্তথলিতে জমা থাকে, যা যকৃতে তৈরি হলেও পিত্তথলিতে জমা থাকে। জমা থাকে। এবং দেখো পিত্তথলিতে তো একদম শুধু জমাই থাকবে, আর কোনো কাজ নাই, তা তো না। এবং সেখান থেকে কি করছে, প্রয়োজনের সময় ক্ষুদ্রান্তের ডিউডেনামে এবং প্রয়োজনের সময় ক্ষুদ্রান্তের ডিউডেনামে, ক্ষুদ্রান্তের ডিউডেনামে ক্ষরিত হয়ে স্নেহ বিপাকে বা স্নেহ পরিপাকে সহায়তা করে। এখান থেকে তোমরা কাটছাট করো, সমস্যা নাই। তাহলে পিত্তরস হচ্ছে এক ধরনের ক্ষারীয় হলুদাভ সবুজ আঠালো তিক্ত তরল, যা যকৃতে তৈরি হলেও পিত্তথলিতে জমা থাকে এবং প্রয়োজনের সময় ক্ষুদ্রান্তের ডিউডেনামে ক্ষরিত হয়ে স্নেহ পরিপাকে সহায়তা করে বা কাজ করে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আসলেই আমরা ক্ষারীয় নাকি অম্লীয় লিখবো। দেখো বিষয়টা হচ্ছে যে পিত্তরস বেসিক্যালি কিন্তু ক্ষারীয় হয়, কারণ সেখানে লবণ আছে। তো কেন ক্ষারীয় বললাম? তাহলে পিত্তরস ক্ষারীয় বলার কারণ হচ্ছে পিত্তরসের পিএইচ, দেখো পিত্তরসের পিএইচ হচ্ছে 8.0 থেকে 8.6। পিত্তরসের পিএইচ হচ্ছে 8.0 থেকে 8.6 এবং প্রতিদিন যকৃত থেকে কতটুকু পিত্তরস তৈরি হয়? প্রতিদিন যকৃত থেকে, মনে রাখবো আমরা যে তথ্যগুলো, যে প্রতিদিন যকৃত থেকে 400 থেকে 800 ml, প্রতিদিন যকৃত থেকে বা যকৃত হতে 400 থেকে 800 ml পিত্তরস ক্ষরিত হয়। যকৃত প্রতিদিন কতটুকু তৈরি করে দেখছো? 400 থেকে 800 ml পিত্তরস ক্ষরিত হয়। তাহলে এই তথ্যগুলো আমরা মনে রাখতে পারি। তবে কোন কোন বইয়ে লেখা আছে 800 থেকে 1000ও লেখা আছে, এটা মনে রাখবা। বেসিক্যালি আমরা যখন হায়ার লেভেলের বই পড়ি তখন অনেকে বলে যে পিত্তরসের মধ্যে এনজাইম থাকে। এখানে কোন এনজাইমটাকে বোঝায়? লাইপেজ এনজাইমটাকে বোঝায়, মানে লিপিডকে বিশ্লেষণকারী। এটা কিছু বইয়ে তথ্য দেওয়া আছে, কিন্তু আমরা যেটা অ্যান্সার করব মনে রাখবা যে এতে কোনো এনজাইম থাকে না। এই কথাটাই তোমরা মনে রাখবা, এতে কোনো এনজাইম থাকে না। তাহলে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এতে কোনো এনজাইম থাকে না। এই তথ্যগুলো যারা ক্লাস করছো একটু দেখে নিতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ও আশরাফ হসপিটাল থেকে করছো, দেখতে পারো হসপিটাল থেকে। আমি আসলে তুমি যখন ক্লাসে বলো না, সত্যি কথা নিজের কাছে এত বেশি খারাপ লাগে। মানে হসপিটাল থেকে তুমি যে কষ্টগুলো করছো, আমরা শুধু এতটুকু দোয়া করি যে আল্লাহ তাআলা আঙ্কেলকে যত দ্রুত সম্ভব সুস্থ করে দিক। পাশাপাশি তুমি যে কষ্টটা করছো আল্লাহ তাআলা সেই কষ্টের তোমাকে সর্বোত্তম সাকসেসটা দিক। এখন সাকসেস মানে চান্স পাওয়া, এটা নাও হইতে পারে, কারণ সৃষ্টিকর্তাই সবচেয়ে ভালো জানেন যে তোমার জন্য কোনটা বেটার, সেটা তুমি পাও। এই দোয়াটা করি। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের পিত্তরস নিয়ে টুকটাক কিছু কথা বললাম। এখন এমসিকিউ এর মধ্যে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে স্যার পিত্তরসের উপাদান কি কি, এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, আমি তোমাদের জন্য আরো শর্টকাট করে দিব যে আমি এখন পর্যন্ত, দেখো পিত্তরস তো পড়ানো হলো, আমরা গ্যাস্ট্রিক গ্রন্থির গ্যাস্ট্রিক রসও পড়ে ফেলছি, বাকি আছে কি আন্ত্রিক গ্রন্থি আর আন্ত্রিক রস। তো ওইটা যখন আমি, বা অগ্নাশয় রসটাও বাকি আছে, এই দুইটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন সবগুলোর রসের মধ্যে পিএইচ কত, পার্সেন্টেজ কত, কতটুকু নিঃসৃত হচ্ছে, একটা ছোট্ট করে বা সুন্দর করে একটা ছক বানিয়ে দিয়ে দিলে দেখবা এমসিকিউ এর জন্য সহজ হচ্ছে তোমাদের। তো যাই হোক, এখন আমরা পড়বো যে পিত্তরসের উপাদান, পিত্তরসের মধ্যে কোন উপাদানটা কতটুকু থাকে। বুঝতেই পারছো লাইভ ক্লাস নিচ্ছে, একটু সময় লাগছে। পিত্তরসের উপাদান, পিত্তরসের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে। যদি এই জিনিসটাকে আমি ছকের মতো করে দেখাই সেটাও সুন্দর লাগে, আবার যদি আমি নরমাল ওয়েতে দেখাই সেটাও হবে। তাহলে ধরো পিত্তরসের মধ্যে আমি উপাদানের নাম দিচ্ছি, উপাদানগুলো কি কি সেটার নাম দিই, আর পার্সেন্টেজটা দিই। তাহলে উপাদান, তারপরে উপাদানের মধ্যে কি থাকে, উপাদানের মধ্যে কি থাকে এটা একটা, আর কত পার্সেন্ট করে থাকে, কত পার্সেন্ট, পার্সেন্টেজের হিসাবটা দিব। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে পিত্তরস, সে যেহেতু একটা রস তাহলে তার মধ্যে কি থাকবে, পানি থাকবে। তো যকৃতের পিত্তরসের মধ্যে পানির পরিমাণ হচ্ছে 97 থেকে 98%, 97 থেকে 98%। তাহলে প্রথম উপাদান আমরা পেলাম পানি। পানির মধ্যে কি থাকে দরকার নাই, তাহলে এটা কত পার্সেন্ট বললাম, 97 থেকে 98%। তবে মতান্তর আছে, সম্ভবত আব্দুল আলিম স্যারের বইয়ের মধ্যে এই মানটা কেন জানি অনেক কম দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার 89%। তো যেহেতু এটা আমি নিজে কখনো প্র্যাকটিক্যাল করি নাই বা দেখি নাই, তাহলে আমি এটা বলতে পারবো না। তবে তোমরা, স্যার আমি কোনটা রাইট দিব, তোমরা এটা রাইট দিও, 97 থেকে 98%। তাহলে প্রথম উপাদান হচ্ছে পানি, আমরা একটা পড়লাম। সেকেন্ড উপাদান আমরা দিই ধরো অজৈব লবণ। তাহলে কি আছে আর, অজৈব লবণ, অজৈব লবণ।
এখন কথা হচ্ছে যে অজৈব লবণ স্যার কোনগুলো থাকে, কোন কোন অজৈব লবণ থাকে, তাহলে আমরা কয়েকটার নাম লিখে দিই। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্লোরাইড। কি কি থাকতেছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকতেছে। তার সাথে তোমার এই সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম এগুলোর কার্বনেট এবং ফসফেটও থাকছে। তাহলে ক্লোরাইডও থাকতেছে, সোডিয়াম বাই কার্বনেট, কার্বনেট আকারেও থাকতেছে এবং ফসফেট আকারেও থাকতেছে। তাহলে সোডিয়াম কার্বনেট থাকতেছে, পটাশিয়াম কার্বনেট থাকতেছে, ক্যালসিয়াম কার্বনেট থাকতেছে, সোডিয়াম ক্লোরাইড থাকতেছে, পটাশিয়াম ক্লোরাইড থাকতেছে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকতেছে, হ্যাঁ, সোডিয়াম ফসফেট থাকতেছে, পটাশিয়াম ফসফেট থাকতেছে, ক্যালসিয়াম ফসফেট থাকতেছে। তো এই জন্য এইভাবে করে লিখে দিলাম, সহজ। স্যার এটার পার্সেন্টেজ কতটুকু? এটার পার্সেন্টেজ হচ্ছে তোমার 0.5%, 0.5%। তাহলে অবশ্যই যখন আমরা 2 নাম্বার পয়েন্টে অজৈব লবণ লিখলাম, তাহলে আমার এখন 3 নাম্বার পয়েন্টে কি মনে রাখতে হবে বলো? পিত্ত লবণ। জৈব লবণ না বলে আমি এখানে কি বলতেছি? পিত্ত লবণ। পিত্তরসের মধ্যে অবস্থিত লবণকে আমরা কি বলবো? পিত্ত লবণ। পিত্ত লবণ। তাহলে এই পিত্ত লবণের মধ্যে কি কি আছে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দুইটার কথা বলবা তোমরা। একটা হচ্ছে সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম টারকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। তো পিত্ত লবণের পরিমাণটা কত? 0.7%। পিত্তরসের মধ্যে পিত্ত লবণের পরিমাণ হচ্ছে 0.7%, 0.7%। এরপর আমরা বলতে পারি যে এর মধ্যে কিছু পিত্তরঞ্জক থাকে। পিত্তরসের মধ্যে কিছু কি থাকে বলো? 4 নাম্বার, পিত্তরঞ্জক থাকে। পিত্তরঞ্জক থাকে। তো পিত্তরঞ্জক গুলো স্যার কি কি? পিত্তরঞ্জকের নাম তোমরা আগে থেকে জানো, বিলিরুবিন এবং বিলিভার্ডিন। পিত্তরঞ্জক হিসেবে এখানে কি থাকে? বিলিরুবিন এবং বিলিভার্ডিন। বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তো এই বিলিরুবিন এবং বিলিভার্ডিনের পরিমাণটা কত স্যার? 0.2%, 0.2%, 0.2%। এরপর আমরা যেটা বলতে পারি যে এর মধ্যে কিছু ফ্যাট থাকে। এর মধ্যে কিছু ফ্যাট থাকে। তো ফ্যাটের পরিমাণটা হচ্ছে 0.8%। তাহলে এর মধ্যে কিছু কি থাকে দেখো পরের পয়েন্টে, আমি নিচে দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করতে হবে। ফ্যাট থাকে নিচে নিচে নিচে, ফ্যাট দেখতে পাচ্ছ তোমরা? ফ্যাট হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এর মধ্যে কিছু ফ্যাট থাকে এবং ফ্যাট গুলোর ক্ষেত্রে আমি নাম লিখে দিচ্ছি। ধরো কোলেস্টেরল থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, লেসিথিন থাকে। এগুলো কি কি থাকে? ফ্যাট, কোলেস্টেরল মানে ফ্যাট হিসাবে থাকে আর কি, লেসিথিন, কোলেস্টেরল থাকে, লেসিথিন থাকে, এগুলো মোটামুটি থাকে। কোলেস্টেরল, লেসিথিন, এর সাথে আমরা আরো বলতে পারি যে ফ্যাটি অ্যাসিড থাকে। এটাও দিয়ে দিয়ে যাও যদি এমসিকিউ তো ধরা না খাও। ফ্যাটি অ্যাসিড এগুলো থাকে। এবং কথা হচ্ছে যে এর পরিমাণটা কত, ফ্যাটের পরিমাণটা কত, এই পরিমাণ নিয়ে কিন্তু আমরা একটু কনফিউশন বোধ করতেও পারি। যে মোট পরিমাণটা ধরো 0.8 বা এরকম দিতে পারছি, কিন্তু তার সাথে কিন্তু কোলেস্টেরল আলাদাভাবে দেওয়া আছে 0.38। তাহলে কোলেস্টেরলটা আলাদাভাবে দেওয়া আছে কোথাও, যেটা হচ্ছে 0.38%। আর মোট ফ্যাটের উপাদানটা হচ্ছে 0.8%, 0.8%। তো এই হচ্ছে মোটামুটি যে পিত্তরসের মধ্যে কোন কোন উপাদান থাকে। এছাড়াও মনে রাখবা যে পিত্তরসের মধ্যে কিন্তু পিত্ত অ্যাসিডও থাকে, তবে সেটার পার্সেন্টেজ দেওয়ার দরকার নাই। তাহলে এছাড়াও পিত্তরসের মধ্যে কি থাকে? পিত্ত অ্যাসিড থাকে। এছাড়াও পিত্তরসের মধ্যে কিছু পরিমাণে পিত্ত অ্যাসিড থাকে, তবে সেটার পার্সেন্টেজ অনেক কম। তাহলে এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখো। আচ্ছা, এখানে যে আমরা বললাম যে
পিত্তরসের ক্ষেত্রে, পিত্তরঞ্জকের ক্ষেত্রে আমরা বিলিরুবিন এবং বিলিভার্ডিনের কথা বললাম। বিলিরুবিনের রংটা কি ছিল? হলুদ। আর বিলিভার্ডিন কি ছিল? সবুজ। তো বিলিভার্ডিন মূলত বিলিরুবিনের অক্সিডেশনের মাধ্যমে তৈরি হয়। মনে রাখবা, বিলিভার্ডিন বিলিরুবিনের অক্সিডেশন এর মাধ্যমে তৈরি হয়। এবং আমাদের এই যে হাগু মলের রং যে হলুদ, এর জন্য কিন্তু বিলিরুবিন এবং বিলিভার্ডিন দুজনেই সমন্বিতভাবে দায়ী। তাহলে আমাদের হাগুর কালারটা, মানে আমি লাল শাক দিয়ে ভাত খাইলেও আমার হাগু যে লাল না হয়ে হলুদ হবে, এটার জন্য বিলিরুবিন এবং বিলিভার্ডিনটা দায়ী। এবং বিলিরুবিনটাই কি হচ্ছে? জারণ হয়ে ওই বিলিভার্ডিন তৈরি করে, অক্সিডেশন জারিত হয়ে এটা তৈরি করতেছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বা ইনশাল্লাহ এখন তোমরা পারবা এই পার্ট। এবার আমরা লাস্টে চলে আসলে পিত্ত রস সম্পর্কে আমরা লাস্ট যদি চলে আসি, যে পিত্তরসের কাজ কি, পিত্তরসের কাজগুলো আমরা একটু পড়ে ফেলি, তাহলে হয়ে যাবে। পিত্তরসের কাজ, এই আশরাফের খাবার দাবারের কি অবস্থা? আমি এখানে তো বাসায় একা আছি, একবার যাওয়া উচিত তোমার ওখানে। আমি দেখি কালকে কল দিতে পারি কিনা। আশরাফের কাছে যে কোন নাম্বার থাকে এটাও মাঝে মধ্যে আমি গুলাই ফেলি। আচ্ছা, কাজের পয়েন্টগুলো আসে পরীক্ষাতে, আমরা কাজগুলোকে একটু গুছাই গুছাই লেখার চেষ্টা করি, তো তোমাদেরকে বলে দিই। তাহলে দেখো, পিত্তরসের একটা কাজ আমরা কি বলতে পারি, যে পরিপাকে তার কাজ আছে, পরিপাকে পিত্তরসের কাজ আছে। তাহলে পিত্তরসের মাধ্যমে চর্বিটা পরিপাক হয় মূলত। আমরা এইভাবে বলতে পারি যে পিত্ত অম্লে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। আমি একটু তোমাদেরকে পয়েন্ট আকারে দিই, একটা পয়েন্টকেই বড় না করে। তাহলে পিত্তরস কি করে? এক নাম্বার হচ্ছে অন্ত্রে, অন্ত্র বলতে এখানে ক্ষুদ্রান্ত মূলত বোঝানো হচ্ছে, অন্ত্রে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। কারণ পাকস্থলী প্রচুর অ্যাসিডিক, ওই জিনিসটাকে ক্ষার করার পেছনে পিত্তরসের ভূমিকা আছে। তাহলে অন্ত্রে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি, এটা তার একটা কাজ, অন্ত্রে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করা। সৃষ্টি পর্যন্তই দিলাম। দুই নাম্বার দেখো, যে পিত্তরসের মধ্যে ওই যে কিছু কিছু বইয়ের মধ্যে তোমার লাইপেজ এনজাইমের কিছু কার্যকারিতার কথা বলা হয়েছে। যদি বিষয়টাকে আমি তোমাদের সামনে সঠিক উপস্থাপন করি, তাহলে বিষয়টা হচ্ছে আমাদের বইয়ের যে বইগুলোকে আমরা প্রধানত ফলো করি, সেখানে বলেছে যে পিত্তরসের মধ্যে কোনো ধরনের এনজাইম থাকে না। এবং আমি যখন অন্য একটা বই স্টাডি করছি, তখন দেখতেছি যে সেখানকার মধ্যে কি বলতেছে, যে পিত্তরসের মধ্যে লাইপেজের উপাদান থাকতেছে, মানে লাইপেজ এনজাইম থাকতেছে, এরকম বোঝাচ্ছে। আসলে মূলত পিত্তরসের মধ্যে এনজাইম থাকে না, এটা প্রধান কথা। কিন্তু পিত্তরসের মধ্যে যে পিত্ত লবণটা আছে, এটা লাইপেজ এনজাইমটার কার্যকারিতাকে উদ্বুদ্ধ করে, বা লাইপেজ এনজাইমটাকে মনে করো সক্রিয়ভাবে কাজ করতে সে হেল্প করে। এজন্যই অনেকে মনে করে যে লাইপেজটা এখানে আছে। আশা করি ধরতে পেরেছো। তাহলে দুই নাম্বার পয়েন্ট আমরা এখন দেওয়ার চেষ্টা করি, যে পয়েন্টটাকে আমরা বলতে পারি যে ইমালসিফিকেশন। যে পিত্তলবণ স্নেহ জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র দলাই বা কণায় পরিণত করে। তাহলে দুই নাম্বার কাজ হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যকে, স্নেহ জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ইমালসিফিকেশন, লাস্টে শন আছে, তার মানে বুঝতেই পারছো প্রক্রিয়ায়। তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করে বা দলায় ভাগ করে, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, তো ধরে নাও যদি এটা একটা স্নেহ হয়, ধরো এটা একটা স্নেহের টুকরা, তো এই স্নেহের টুকরাটা যখন ক্ষুদ্রান্তে আসে, তখন কি হয়? এই স্নেহের টুকরার মনে করো এরকম চারপাশে এই পিত্ত লবণগুলো আসে, এসে এই জিনিসটার উপরে কাজ করা শুরু করে। তো কাজ করার ফলে পরবর্তীতে যে কি হয়, পরবর্তীতে যে এগুলো এরকম ছোট ছোট টুকরাতে, এগুলো ছোট ছোট এরকম টুকরাতে পরিণত হয়ে যায়। এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। আচ্ছা, এরপরে আমরা কাজের ক্ষেত্রে চলে যাই, যে শোষণ। ঠিক আছে,
পিত্ত লবণ চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন গুলো আছে এগুলোকে শোষণে সহায়তা করে। তাহলে 3 নাম্বার পয়েন্ট, চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সহায়তা করে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি মনে আছে? কেডা, KEDA, তাই না? অথবা অ্যাডাক, ADEK। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সহায়তা করে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সহায়তা করে এটা। ওকে, এরপর আমরা যদি যাই পরের কাজে, তাহলে মনে রাখবো যে পিত্তরস হাইড্রোট্রপিক প্রক্রিয়ায় অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল ইত্যাদিকে দ্রবীভূত করে অন্ত্রে শোষণের উপযোগী করে তোলে। তার মানে কি, হাইড্রোট্রপিক প্রক্রিয়ায় অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিডকে শোষণ উপযোগী করে। সংক্ষেপে যদি আমরা বলি 4 নাম্বার, হাইড্রোট্রপিক প্রক্রিয়ায় অদ্রবণীয় তোমরা ক্লাসে কয়জন আছো? আচ্ছা, হাইড্রোট্রপিক প্রক্রিয়ায় অদ্রবণীয় যেই ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলোকে শোষণ উপযোগী করে। অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড শোষণ উপযোগী করে, কোলেস্টেরলও করে অবশ্য, শোষণ উপযোগী। ওকে, তাহলে এই হচ্ছে 4টা কাজ। আমরা আরো 2-3টা দিই যাতে 2 বা 3 এর জন্য আসলে তোমরা আরেকটু বাড়তি লিখতে পারো। এরপরে মনে রাখবা যে পিত্তরস তোমার আমাদের পিএইচ এর ভারসাম্যটা বজায় রাখে। তার মানে কি বলবো আমরা? বলো, পিএইচ নিয়ন্ত্রণ করে। পিত্তরস পিএইচ এর ভারসাম্য রক্ষা করে, এটা লিখলেই হবে তোমাদের 5 নাম্বার, যে পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। এছাড়া আরো কিছু কাজ আছে, আমরা সবগুলো এমন না যে পড়তেই হবে। তোমার রেচনের যে কপার, জিঙ্ক, লেড, পারদ, ঠিক আছে, এগুলো আছে, এগুলো পিত্তরসের বা পিত্তের মাধ্যমে দেহ থেকে নিঃসৃত হয়। তার মানে কিছু রেচন জিনিস পিত্তের মাধ্যমে দেহ থেকে নিঃসৃত হয়। তারপরে পিত্তরস তোমার বাফার বা লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। তো এখানকার মধ্যে যদি কঠিন কোনো লাইন আমাকে বলতে বলো, তো এখানকার মধ্যে তোমার কোলেরেটিভ কার্য, পিত্তরসের একটা কাজ আছে যেটাকে বলা হচ্ছে কোলেরেটিভ কার্য। পিত্ত নিজেই কিন্তু নিজের ক্ষরণের উদ্দীপক হিসাবে কাজ করে, মানে সে যে ক্ষরিত হবে এই জিনিসটা সে নিজে নিজেই কাজ করে। তাহলে পিত্ত নিজেই নিজের ক্ষরণের উদ্দীপক হিসাবে কাজ করে। পিত্ত লবণ সবচেয়ে শক্তিশালী পিত্তাশয় উদ্দীপক পদার্থ। তো এই যে যকৃতের যে কোলেরেটিক কার্য, এটা হচ্ছে কি, যে ক্ষরিত পিত্ত লবণ অন্ত্রে পুনঃশোষিত হয়ে রক্তের মাধ্যমে যকৃতে এসে আবার পিত্ত ক্ষরণকে উদ্দীপ্ত করে। ভালো করে বুঝো, যেই পিত্ত লবণটা একবার ক্ষরিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু আবার কোথায় চলে আসছে? ক্ষুদ্রান্তের ওই যে শেষ প্রান্ত যেটা আছে, বা বৃহদান্ত দিয়ে কিছুটা শোষিত হয়, যা ক্ষুদ্রান্ত। তো এই ক্ষুদ্রান্ত দিয়ে কিন্তু আবার রক্তের মাধ্যমে কোথায় আসছে? যকৃতে আসছে। যকৃতে এসে আবার যকৃতকে বলতেছে যে তুমি পিত্ত লবণ তৈরি করো। এই যে কাজটাতে সে উদ্দীপনা দিচ্ছে বা কাজটা করতেছে, এটাকে বলা হচ্ছে কোলেরেটিক কার্য। তাহলে পিত্তরস কোলেরেটিক কার্যতে সহায়তা করে বা কোলেরেটিক কার্য করে, সম্পাদন করে। কোলেরেটিক কার্য সম্পাদন করে, কোলেরেটিক কার্য সম্পন্ন করে। এই শব্দগুলো অনেকে পড়ায় না, তো এই জন্য আমি বলে দিলাম। আচ্ছা, লাস্ট আরেকটা, যে জোলাপ ক্রিয়াতে কিন্তু খুব দারুণ একটা কাজ করে। এটাকে আমরা জোলাপ ক্রিয়া বলতে পারি বা ল্যাক্সেটিভ কার্য বলতে পারো। জোলাপ ক্রিয়া বা ল্যাক্সেটিভ কার্য। স্যার বিষয়টা কি, যে মানে জোলাপ বলতে গেলে হাগু বোঝায়, যে পিত্ত লবণ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের ক্রমসংকোচনে একটা সহায়তা করে, মানে পেরিস্টালসিসে। এটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে, কোলনের ক্রমসংকোচন বাড়ায়, ফলে মল নির্গমন সুবিধা হয়।
তো এই যে পিত্ত লবণের সাহায্যে মল নির্গমনের যে সুবিধাটা হয় সেটাকেই বলা হয় ল্যাক্সেটিভ কার্য। ল্যাক্সেটিভ কার্যেও সহায়তা করে, ল্যাক্সেটিভ কার্যেও সহায়তা করে। তাহলে এই দুইটা শব্দ একটু মনে রাখবা, কারণ কঠিন ভাবে তোমাদেরকে কখনো আটকাতে চাইলে এই দুইটা শব্দ দিয়ে আটকাইতে পারতেও পারে। তো ল্যাক্সেটিভ কার্যটাকে আমরা কি বলতে পারি, বইয়ের মধ্যে লেখা আছে দেখবা জোলাপ ক্রিয়া। জোলাপ ক্রিয়া, জোলাপ ক্রিয়াতে সহায়তা করে, জোলাপ ক্রিয়া। আশা করি ধরতে পেরেছো। এই হচ্ছে তোমার পিত্ত রসের কাজ, এগুলোই হচ্ছে মূলত পিত্ত রসের কাজ। তাহলে আমরা পিত্তরস নিয়ে পড়াশোনাটা এখানেই শেষ করতে পারি। কি কি বললাম, পিত্তথলি কি, পিত্তরস কাকে বলে, পিত্তরসের উপাদান কি কি, আর পিত্তরসের কাজ। মোটামুটি একটা ছোট পড়াই পড়লাম, কিন্তু এই যে লিখতে যে সময় আমাদের চলে যায়। যারা নোট করছো করে নাও, যারা করো নাই পরে করে নিও। এবার আমরা যাব আমাদের পরবর্তী পার্ট, বা ধরো আজকে আর একটা পার্ট সুন্দর করে পড়াবো, তার নাম হচ্ছে অগ্নাশয়। আমরা এখন চলে যাব অগ্নাশয়। আমাদের নেক্সট পড়া হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ওকে, তাহলে সুন্দর করে হেডলাইন দিয়ে এটা অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু পিত্তরসের চাইতে একটা বেশি গুরুত্বপূর্ণ পড়া, এই জন্য আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম অগ্নাশয়। অগ্নাশয়কে অনেক সময় পরীক্ষাতে অগ্নাশয় কি না বলেও বলে প্যানক্রিয়াস কি। প্যানক্রিয়াস কি, প্যানক্রিয়াস কি বা প্যানক্রিয়াস, অগ্নাশয়কে আমরা বলি প্যানক্রিয়াস। আচ্ছা, তাহলে ঠিক আগের মতো করে আমরা যাই। এখানে আমি চিত্র এঁকে তোমাদেরকে পড়াই। এই পড়াটাই ধরো আজকের ক্ষেত্রে একটু বেশি আমরা গুরুত্ব দিয়ে পড়াচ্ছি মোটামুটি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে অগ্নাশয় কি, যদি কখনো জিজ্ঞেস করে তাহলে বলবা যে অগ্নাশয় হচ্ছে মূলত মরিচাকৃতির একটা মিশ্র গ্রন্থি। এভাবে বলতে পারো যে অগ্নাশয় মরিচাকৃতির মিশ্র গ্রন্থি। অথবা ডাইরেক্ট সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো যে অগ্নাশয় পাকস্থলীর নিচে অবস্থিত, নিচে বা পেছনে বলা যায়, যাই হোক পাকস্থলীর নিচে অবস্থিত। তাহলে অগ্নাশয়ের অবস্থান একটা বললাম যে অগ্নাশয়টা ঠিক পাকস্থলীর নিচে অবস্থিত। তারপরে বলতে পারো যে উদর গহ্বরের ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁকে, পাকস্থলীর নিচে অবস্থিত উদর গহ্বরের ডিউডেনামের অর্ধবৃত্তাকার অংশের ফাঁকে, আমি চিত্র আঁকতেছি তাহলে বুঝবা, অর্ধবৃত্তাকার অংশের ফাঁকা স্থানে বা অর্ধবৃত্তাকার অংশের ফাঁকে অবস্থিত, এতটুকু বললেও চলবে। অথবা ওই যে আরেকটু, যে অর্ধবৃত্তাকার অংশের ফাঁকে প্লীহা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, যা দেখতে লম্বাটে বা মরিচাকৃতির এবং গোলাপি ধূসর বর্ণের। তাহলে অর্ধবৃত্তাকার অংশের ফাঁকে প্লীহা পর্যন্ত বিস্তৃত, তার মানে এটার সামনে কি থাকে, প্লীহা, প্লীহা পর্যন্ত বিস্তৃত, বিস্তৃত। তাহলে কি কি বললাম দেখো, পাকস্থলীর নিচে অবস্থিত উদর গহ্বরের ডিউডেনামের অর্ধবৃত্তাকার অংশের ফাঁকে প্লীহা পর্যন্ত বিস্তৃত, মরিচের মতো, মরিচের মতো। তাহলে দেখতে হচ্ছে কিসের মতো, মরিচের মতো। এর সাথে সাথে আমরা আরেকটা তথ্য বলতে পারি যে গোলাপি ধূসর বর্ণের, মরিচের মতো গোলাপি ধূসর বর্ণের গ্রন্থিকে গোলাপি ধূসর বর্ণের গ্রন্থি। যারা আমার এই একটু এক্সট্রা তথ্যগুলোতে বোরিং ফিল করো তাদের উদ্দেশ্যে বলতেছি, পরীক্ষাতে আসলে ঠিকই ধরা খাবা। তাহলে গোলাপি ধূসর বর্ণের গ্রন্থিকে আমরা কি বলবো, অগ্নাশয় গ্রন্থি, বা গোলাপি ধূসর বর্ণের মিশ্র গ্রন্থিকে অগ্নাশয় বলে। গোলাপি ধূসর বর্ণের মিশ্র গ্রন্থিকে অগ্নাশয় বলে। তাহলে আমি যদি চিত্র এঁকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো যে এই হচ্ছে আমাদের ধরো
অন্য নালী থেকে এই একটু গম্বুজের মতো হয়ে যে পাকস্থলীটা আসলো ধরে নাও, এই পাকস্থলীর পরে শেষে এসে কি হচ্ছে, এই ইউ আকৃতির মতো হয়ে তোমার ডিউডেনামটা চলে গেল, ইউ আকৃতির মতো হয়ে ডিউডেনাম চলে গেল। তো এই ডিউডেনামের এই জায়গাতে একটা নালী আছে, অগ্নাশয় নালী বা উইরসাং নালী। এখান থেকে কিছুটা এরকম মরিচ আকৃতির, একটু মরিচ এই টাইপের আকৃতির, এবং এটার সামনে এই এরকম একটু কিছুটা চাঁদের মতো বলা যায়, এইটা হচ্ছে প্লীহা, নীল কালারটা, সবই তো নীল দিয়ে আঁকছি, যাই হোক এটা হচ্ছে প্লীহা। তাহলে এইখানে মাঝখানে অবস্থিত, যার নামই হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। আশা করি তোমরা ধরতে পেরেছো বিষয়টা। ওকে, এখন আমরা যদি বাকি তথ্যগুলোর দিকে যাই আমাদের, যে অগ্নাশয়ের স্যার ওজন কত, অগ্নাশয়ের ওজন কত, এর ওজন হচ্ছে 60 গ্রাম। তাহলে পরের তথ্যে যাই আমরা, যে অগ্নাশয়ের ওজন হচ্ছে প্রায় 60 গ্রাম বা ডাইরেক্ট 60 গ্রাম লিখতে পারো। অগ্নাশয়ের ওজন হচ্ছে 60 গ্রাম, অগ্নাশয়ের ওজন হচ্ছে 60 গ্রাম, এই তথ্যটা মনে রাখবা। এখন আমরা যাই যে অগ্নাশয়ের একটু গঠনের ক্ষেত্রে চলে যাই। অগ্নাশয়ের গঠনটা এখানে এঁকে যাবে, ছোট পয়েন্ট, অগ্নাশয়ের গঠন। আচ্ছা, গঠনের ক্ষেত্রে আমাদের টুকটাক এই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা অনেক সময় লাগে কাজে। তাহলে আমরা মনে রাখি যে অগ্নাশয় হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা। তাহলে অগ্নাশয় এটি 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা। এরপরে যে তথ্যটা মনে রাখবা, যে এর 3টা অংশ থাকে। অগ্নাশয়ের কয়টা অংশ থাকে বলো? 3টা অংশ থাকে, এর 3টি অংশ থাকে, এর 3টি অংশ থাকে, অগ্নাশয়ের 3টি অংশ থাকে। তো অংশগুলো কি কি? মাথা থাকবে, তাই না? তাহলে অংশগুলোর মধ্যে একটা আমরা কি পাচ্ছি বলো? মাথা। তারপরে কি পাচ্ছি? বা মস্তক, দেহ পাবো এবং লেজ পাবো। মাথা, বডি এবং টেল, হেড, বডি এবং টেল বা লেজ। আচ্ছা, তো অবস্থানের জন্য আমি ওই চিত্র আঁকছি। আমি যদি এখন এই চিত্রটা মুছে ফেলি, তাহলে আমরা অংশগুলোকে সুন্দর মতো দেখাতে পারবো, যে অংশগুলো কোথায় কোথায় কিভাবে আছে, কোনটাকে মাথা বলছি, কোনটাকে দেহ বলছি এবং কোনটাকে লেজ বলছি। তাহলে ধরো যে মাথার প্রান্তটা একটু আমরা বড় করে দেখাচ্ছি, এই তো, এই ধরো এটা একটা অগ্নাশয়। তাহলে এই প্রান্তটাকে আমরা কি বলবো? মাথা, হেড। এটাকে আমরা কি বলবো? দেহ। এবং শেষের পার্টটাকে আমরা কি বলবো? লেজ। মাথা, দেহ এবং লেজ। ওকে, চিত্র থাকুক, চিত্রের কাজ আছে আর অনেক। এরপরে আসো, মনে রাখবা যে অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বের হয়ে আসে। তার মানে কি? এখানে আমি তোমাদেরকে বুঝাই যে অগ্নাশয়কে কিন্তু একটা মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয় একটা কি ধরনের গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, তার মানে তার মধ্যে থেকে এনজাইম এবং হরমোন দুইটাই মিশ্রিত হয়। তো অগ্নাশয়ের মধ্যে তোমার যেটা বহিঃক্ষরা মানে যেখান থেকে এনজাইম মিশ্রিত হয়, এটার পার্সেন্টেজ হচ্ছে 90%। তার মানে অগ্নাশয়ের মধ্যে বহিঃক্ষরা গ্রন্থি আছে কত পার্সেন্ট? 90%। অগ্নাশয়ের মধ্যে বহিঃক্ষরা অংশ আছে 90%, আর অন্তঃক্ষরা অংশ আছে মাত্র 10%। তো সেই হিসাব চিন্তা করলে আমরা দেখতে পাবো যে অগ্নাশয়ের মধ্যে মনে করো যে বহিঃক্ষরা অংশগুলো যেহেতু বেশি, তো এরকম ধরে নাও যে অগ্নাশয়ের মধ্যে এরকম ছোট ছোট এরকম কোষ টাইপের এগুলো আছে, এগুলো হচ্ছে তার বহিঃক্ষরা অংশের বা বহিঃক্ষরা গ্রন্থিগুলো। তো এখান থেকে কি নিঃসৃত হয়? এখান থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার এনজাইম। আর এই গ্রন্থিগুলো প্রতিটার সাথে কিন্তু তার নিজস্ব একটা একটা নালী আছে, কারণ এনজাইম নালী দিয়েই যায়, এনজাইম নালী দিয়েই যায়। এখন দেখো অগ্নাশয় যে কাজ করতেছে, সে যে হরমোন তৈরি করতেছে বা এনজাইম তৈরি করতেছে, এই জন্য তার কি দরকার? কাজের জন্য কি দরকার? অক্সিজেন দরকার নাই? তাহলে অক্সিজেনটা অবশ্যই তার কাছে যায় কি দিয়ে? একটা ধমনী দিয়ে যায় মনে করো। ওই সেই বাহিকা, ওই সেই ধমনী বা বাহিকা দিয়েই কিন্তু সে হরমোনটাকে আবার পাঠাই দিচ্ছে। যে হরমোনটা অগ্নাশয় থেকে যখন বের হচ্ছে, তখন কিন্তু উইরসাং নালীর মাধ্যমে এটা কাজ করতেছে, বা হরমোনটা মূলত রক্তের মাধ্যমে যাচ্ছে আর কি। এনজাইমটা ধরো উইরসাং নালীর মাধ্যমে কাজ করছে। তাহলে এই দিকে শেষের দিকে ধরো থাকে হচ্ছে কি স্যার? লেজ প্রান্তের দিকে মনে করো ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে গ্রন্থিগুলো আছে, সেই গ্রন্থিগুলো থাকে, যেখান থেকে মূলত হরমোনটা নিঃসৃত হয়।
তাহলে এইদিকে 90% হচ্ছে এনজাইম নিঃসরণ করতেছে, আর 10% গ্রন্থি আছে বা কোষ আছে যেগুলো তোমার হরমোন নিঃসৃত করছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই বহিঃক্ষরা যে অংশটা আছে সেটাকে যদি আমরা কি করি, কাটি বলতে এখানে প্রস্থচ্ছেদ করি, ধরো কখনোই লম্বচ্ছেদ বলছি না, কিন্তু প্রস্থচ্ছেদ। তাহলে মনে রাখবা যে এই বহিঃক্ষরা গ্রন্থির এক একটা অংশকে আমরা অ্যাসিনাস বা লোবিউল বলবো। তাহলে মনে রাখি আমরা যে অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস নিয়ে গঠিত। তাহলে বহিঃক্ষরা অংশটা, অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশটা কি নিয়ে গঠিত? অসংখ্য লোবিউল বলতে উপখণ্ড আর কি, হ্যাঁ, লোবিউল বা বইয়ের মধ্যে এই শব্দটা দেওয়া আছে তো অ্যাসিনাস। তাহলে অ্যাসিনাসের সাথে এনজাইম, মনে রাখবা অ্যাসিনাস নিয়ে গঠিত, অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস নিয়ে গঠিত হচ্ছে যেটা তার বহিঃক্ষরা অংশ। এই লাইনটা মনে রাখো আগে। এরপরে দেখো যে এটা কি ধারণ করে, তাহলে এনজাইম ধারণ করে, আর এর মধ্যে অবশ্য কিছু ক্ষারীয় রস থাকে, বিশেষ করে বাইকার্বনেট যুক্ত থাকে, এটা মনে রাখলেও চলবে। এখন কথা হচ্ছে বহিঃক্ষরা অংশের আমি যদি একটা কোষকে বা একটা অংশকে এখান থেকে ধরো প্রস্থ বরাবর যদি এরকম ছেদ করি তাহলে কেমন গঠন পাবো সেটা আমরা একটু খেয়াল করি। যে অগ্নাশয়ের আমরা বহিঃক্ষরা অংশকে যদি প্রস্থ বরাবর ছেদ করি, অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশকে যদি আমরা প্রস্থ বরাবর ছেদ করি তাহলে আমরা কেমন কেমন অংশ পাচ্ছি। আমার একটু কলম দরকার, নিয়ে ফেলি কালার, লাল সবুজ। ওকে, তাহলে আমরা এখানে যদি ছেদ করি তাহলে আমাদের গঠনটা চোখের সামনে এরকম মনে হবে। দেখো যে আমরা একটা বৃত্তের মতো, জাস্ট আমি চিত্রটাকে আঁকার জন্য করতেছি, এটা বৃত্তের মতো শেপ দিয়ে নিলাম। আচ্ছা, আমরা ভেতরের দিকে বিভিন্ন ধরনের তোমার কোষ পাবো, এর ভেতরের দিকে আমরা বিভিন্ন ধরনের কোষ পাবো। তো ধরো আমরা কালো কালার দিয়ে একটা কোষ দিলাম, একটা না কতগুলো দিই কালো কালার দিয়ে, এটা একটা কোষ, এটা একটা ধরো কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা। তাহলে কালো কালার কোষটার নাম কি দিচ্ছি দেখো, এটার নাম হচ্ছে আলফা কোষ। তাহলে আমি কি বলছি, অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে যেমন চিত্র দেখব, এটার নাম হচ্ছে আলফা কোষ। আচ্ছা, এরপরে মনে করো আরেক ধরনের আমরা কোষ পাবো, নীল কালার দিয়ে দেখাচ্ছি, নীল কালার দিয়ে একটু মোটাও করে দিচ্ছি প্রয়োজনে, নীল কালার দিয়ে। ধরে নাও এগুলো হচ্ছে বিটা কোষ। তাহলে এর মাঝখান বরাবরই মোটামুটি এই কোষগুলো থাকে, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। এর সাথে আর কি থাকে, এর সাথে তোমার ডেল্টা এবং গামা কোষ থাকে, ঠিক আছে। তাহলে এর সাথে থাকে হচ্ছে তোমার, আমরা সবুজ কালি দিয়ে দিচ্ছি, মনে করো এই 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 এই, তাহলে সবুজ কালিগুলো কি ডেল্টা কোষ। এখন কথা হচ্ছে এটা কি স্যার শুধুমাত্র বহিঃক্ষরা অংশের? না, এই ভেতরের যে কোষগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আসলে মূলত অন্তঃক্ষরা অংশের, ঠিক আছে। বাইরে আরো কোষ দিব, সেগুলো বহিঃক্ষরা অংশের। আর লাস্টে আমরা বাকি রাখলাম কি, লাল দিয়ে ধরো আমরা দিলাম গামা কোষ। তার মানে সবগুলো কোষ কাছাকাছি দেখতে একই রকম, টুকটাক কিছু পার্থক্য আছে, কিন্তু এগুলো এরকম ঘনভাবে থাকে। তাহলে এটা হচ্ছে গামা কোষ। তোমরা চিত্র আঁকার সময় জাস্ট গোল গোল দিয়ে দিবা, এখানে এত কোনো মডিফাই করতে হবে না। তাহলে এটা কিন্তু ভেতরের পার্ট, তার মানে এটা আসলে মূলত তার অন্তঃক্ষরা গ্রন্থির কোষগুলোই এই চারটা কোষ, অন্তঃক্ষরা গ্রন্থির কোষগুলোই মূলত এই চারটা কোষ। এখন এর বাইরের দিকে যে কোষগুলো থাকে সেগুলোই মোটামুটি বহিঃক্ষরা গ্রন্থির কোষ, এর বাইরের দিকে যেগুলো থাকে। তো এগুলো কিভাবে থাকে স্যার? এগুলো অনেকটা তোমার ফুলের মতো করে থাকে। তা আমরা একে দেখাচ্ছি কিভাবে থাকে, দেখো বাইরের দিকের গুলো। আচ্ছা, এই কয়টাই দিই, এটা। তো এগুলো এরকম ফুলের মতো করে থাকে। আমি আসলে একটু তাড়াতাড়ি আঁকার জন্য ফুলের মতো করছি, চিত্রটা আর একটু ব্যতিক্রম হইতো, তোমাদেরকে বোঝানোর জন্যই, আর কোনো কাজ নাই এখানে। এভাবে করে থাকে, ফুলের মতো করে থাকে। তো এই বাইরে যে ফুলের মতো অংশগুলো, এগুলো আসলে মূলত তার বহিঃক্ষরা গ্রন্থির
অংশগুলো আছে। তো এটার মধ্যে কি আছে, যে মাঝখানে যেটা আমি বৃত্তের মতো করে দিয়েছি, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক নালী বা লুমেন। এটাকে আমরা কি বলবো, মাঝখানে যে বৃত্তের মতো যেটা আছে এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক নালী। তো নালী স্যার দেখতে এরকম গোল কেন? কারণ এটাকে তো আমি প্রস্থচ্ছেদ করছি, নালীকে তো এখন লম্বা নলের মতো দেখবো না, আমি গলি দেখবো নালীকে, তাই না? আর তার পাশ দিয়ে মনে করো যেগুলো এক একটা তোমার কোষ আছে, এগুলোকে আমরা বলবো প্যানক্রিয়াটিক অ্যাসিনি। এগুলোকে কি বলবো, এক একটা অংশকে আমরা বলবো প্যানক্রিয়াটিক অ্যাসিনি। অ্যাসিনি, তাহলে অ্যাসিনাসের এক একটি অংশ হচ্ছে কি অ্যাসিনি। অ্যাসিনি বলবো। তাহলে আশা করি ধরতে পেরেছো। তো এইটা হচ্ছে, এই কোষগুলো হচ্ছে তার বহিঃক্ষরা গ্রন্থির কোষ, আর ভেতরের কোষগুলো হচ্ছে তার অন্তঃক্ষরা গ্রন্থির কোষ। এখন আমরা জাস্ট যেটা মনে রাখবো, যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে তাহলে কি নিঃসৃত হচ্ছে, এনজাইম। এই এনজাইমের মধ্যে কি কি উপাদান আছে হালকা পাতলা একটু আমরা জানতে পারি। আর অন্তঃক্ষরা গ্রন্থির পড়াটা এখানে মূল কাজ করছে, তাহলে আমি সেটা আগে লেখা শুরু করি, তোমাদের বাকিগুলো পরে বলতে পারবো। তাহলে যদি এখন জিজ্ঞেস করে বলতো যে কার্যগতভাবে অগ্নাশয়ের কয়টি অংশ, কার্যগতভাবে, নট দৈহিক গঠনের উপর, কার্যগতভাবে অগ্নাশয়ের কয়টি অংশ? দুটি অংশ, একটার নাম অ্যাসিনাস বা লোবিউল এবং অন্যগুলোর নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই জিনিসটা হচ্ছে কি কার্যগতভাবে একটা অংশ, এটার নাম অ্যাসিনাস বা লোবিউল, অ্যাসিনাস। এবং এই যে এগুলো দেখো এক একটা ছোট ছোট অংশের মতো হয়ে একদম পুঞ্জ হয়ে আছে, এই পুরো পার্টটাকে বলা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটাকে ল্যাঙ্গারহ্যান্সের আমরা দ্বীপপুঞ্জ বলতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে কোষের সংখ্যা কত স্যার? এই দ্বীপপুঞ্জতে বললেন এখানে কিন্তু 10 লক্ষ কোষের গুচ্ছ আছে। তাহলে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে কত? 10 লক্ষ কোষের গুচ্ছ আছে। এখানে মোট 10 লক্ষ কোষের গুচ্ছ আছে। এমসিকিউতে এই তথ্যগুলো কাজে লাগতে পারে। তার পাশাপাশি আমরা মনে রাখবো যে অগ্নাশয় এর কত পার্সেন্ট গ্রন্থি অন্তঃক্ষরা, অগ্নাশয়ের কত পার্সেন্ট গ্রন্থি অন্তঃক্ষরা, অগ্নাশয়ের 10% গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা, আর 9% হচ্ছে 90% হচ্ছে বহিঃক্ষরা। তাহলে এগুলো কি কোনো নালী আছে? না, এগুলোর মধ্যে কোনো নালী নাই। তাহলে আসো আমরা এবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষগুলোর নাম তো অলরেডি জেনেই গেছো, এই নামগুলোর পাশাপাশি তাদের কাজগুলো একটু লিখে দিই। তাহলে এরা কি কি ক্ষরণ করে খেয়াল করো। নাম তো হয়ে গেল, আমি আর এক্সট্রা ছক করছি না, তোমরা নোট করে নিবা ছক। নাম গেল এখানে, তারপরে মনে করো এরা কি কি জিনিস ক্ষরণ করতেছে, কোন জিনিসটা ক্ষরণ করতেছে এবং সেই জিনিসটা কি কাজ করতেছে, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো আলফা যে কোষটা আছে অগ্নাশয়ের, এই আলফা কোষটা তোমার গ্লুকাগন হরমোন ক্ষরণ করে। অগ্নাশয়ের আলফা কোষ কোন হরমোন ক্ষরণ করে? গ্লুকাগন হরমোন ক্ষরণ করে। এটা কি করে? এটা রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বৃদ্ধি করে। এরা কি করে বলো? গ্লুকাগনের কাজ হচ্ছে কি? রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি। এটার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি। তারপরে যাই আমরা বিটা কোষ। বিটা কোষটা কি নিঃসৃত করে? বিটা কোষটা যে হরমোন নিঃসৃত করে তার নাম হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিনের কাজটা কি বলতো? রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস বা নিয়ন্ত্রণ। রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। রক্তে গ্লুকোজের মাত্রা কমায় বা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ইনসুলিন। এরপরে আসি আমরা ডেল্টা কোষ। ডেল্টা কোষটা আসলে তোমার আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। একটা হরমোন নিঃসৃত করে যার নাম সোমাটোস্ট্যাটিন।
এবং সেই সোমাটোস্ট্যাটিন হরমোনের মাধ্যমে সে আলফা এবং বিটা কোষের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। তাহলে ডেল্টা কোষ কি নিঃসরণ করে? সোমাটোস্ট্যাটিন। সোম্যাটো বা মাটো বলা যায়, সমস্যা নাই। স্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন হরমোনটাকে সে নিঃসরণ করে এবং যেটা আলফা ও বিটা কোষের কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে। আলফা এবং বিটা কোষের কার্যক্রমটা বা নিঃসরণটা আসলে নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে। তার মানে গ্লুকাগন এবং ইনসুলিনের যে কতটুকু নিশ্চিত হবে এই বিষয়টা ও নিয়ন্ত্রণ করে। আরেকটা যেটা আছে গামা কোষ, এটা মূলত প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন নিয়ন্ত্রণ করে। তার মানে এর হরমোনটার নাম হচ্ছে পলিপেপটাইড, বা পুরো নাম বললে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিয়ন্ত্রণ করে। এটার আসলে তেমন একটা আহামরি অনেক ভালো ধরনের কাজ আমরা বলবো না, তবে এটার একটা কাজ হচ্ছে কি, যে এটা হচ্ছে পাক অম্লীয় ক্ষরণ বৃদ্ধি করে। তার মানে অগ্নাশয় রসক্ষরণে সে একটু বাধা দেয়। মনে রাখবা, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। অগ্নাশয় রসক্ষরণে বাধা, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। চারটা 4 কালার দিয়ে করেছিলাম, এই জন্য আমি 4 কালার দিয়ে লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বা এটা এখন পারবা। আচ্ছা, যদি বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে কথাগুলো বলে ফেলি, এই সুযোগে যদি তোমরা লিখে ফেলো, তাহলে দেখো বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে আমরা অগ্নাশয়ের গ্রন্থিগুলোর মধ্যে 90%, এই যেগুলোর কথা বলতেছি 90% হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। এনজাইম ক্ষরণকারী গ্রন্থিগুলো নালীযুক্ত হয়। তার মানে এই গ্রন্থিগুলোর সাথে যে মাঝখানে প্যানক্রিয়াটিক নালী, প্রত্যেকটার সাথে নালী আছে, তার মানে নালীযুক্ত হয়। এরপরে এগুলো অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস থাকে। তাহলে এগুলোর মধ্যে অসংখ্য খন্ড খন্ড, দেখো এটার সাথে এটা খন্ড খন্ড আছে, তার মানে অ্যাসিনাস আছে এগুলোর মধ্যে বা লোবিউল আছে। এই লোবিউল বা অ্যাসিনাস কোষগুলো থেকে অগ্নাশয় রসটা নিঃসৃত হচ্ছে। অগ্নাশয় রসের এনজাইম সমূহ পরিপাকে সাহায্য করে। তাহলে এখান থেকে যে এনজাইম গুলো নিঃসৃত হয়, স্যার দু একটা নাম বলেন, যেমন তোমার ট্রিপসিন, হ্যাঁ, তারপর লাইপেজ, এগুলো কিন্তু এখান থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে এগুলো পরিপাকে সহায়তা করছে। আর এই নালীগুলো যে কোথায় উন্মুক্ত হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটারে উন্মুক্ত হয়। এগুলো অ্যাম্পুলা অফ ভ্যাটারে উন্মুক্ত হয়। অ্যাম্পুলা অফ ভ্যাটারে এগুলো উন্মুক্ত হয়। আশা করি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রাখার মতোই। এবার আসি আমরা যে কোনো কারণে অগ্নাশয়ের রস বের হয়ে ক্ষুদ্রান্তে যদি যেতে না পারে, মানে এগুলো বাধাগ্রস্ত হয় বা বাধাগ্রস্ত হয়ে অগ্নাশয়ে জমা হয়, এই এনজাইম গুলো কিন্তু তখন অগ্নাশয় কোষের প্রদাহ ঘটায় বা অগ্নাশয় কোষটাকে সে কি করে? ক্ষতি করে। তো এটাকে আমরা কি বলবো? অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াইটিস। তখন রোগটার নাম কি হবে বলো? কোন শব্দের শেষে, এখন আর এগুলো এত বিস্তারিত বলার দরকার নাই, যে কোন শব্দের শেষে আইটিস থাকলে কি হবে? প্রদাহজনিত। তাহলে যদি কোনো কারণে অগ্নাশয় রসটা তৈরি তো হচ্ছে কিন্তু অগ্নাশয় থেকে বের হচ্ছে না, তো বের না হওয়ার কারণে অগ্নাশয়ের মধ্যে রসগুলো, বিশেষ করে এনজাইম গুলো থাকতে থাকতে অগ্নাশয়ের ক্ষতি করছে এবং এই ক্ষতির কারণে ব্যথা অনুভূত হচ্ছে, প্রদাহ হচ্ছে, তখন রোগটার নাম হচ্ছে প্যানক্রিয়াইটিস। প্যানক্রিয়াইটিস এরকম কিন্তু অনেক আছে, মেনিনজাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, নেফ্রাইটিস, ব্রঙ্কাইটিস, প্রচুর রোগ আছে এরকম। তাহলে আইটিস থাকলে হচ্ছে প্রদাহজনিত রোগ, অনেক আগে এগুলো বলেছি তোমাদেরকে, আশা করি মনে থাকবে এগুলো। এটা নিয়ে আর কথা বলতেছি না এখন আমরা। এবার চলে যাব আমাদের পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্ট বলতে যে এই যে আমরা অগ্নাশয় পড়লাম, তাহলে এখন আমাদের শিখতে হবে, আরেকটি পড়াবো, খুব একটা বেশি পড়াবো না, অগ্নাশয় রস। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অগ্নাশয় রস। যে অগ্নাশয় থেকে নিঃসৃত রসকে অগ্নাশয় রস বলে, লিখেও দিচ্ছি না, যাও, যে অগ্নাশয় থেকে নিঃসৃত রসকে অগ্নাশয় রস বলে, এটা সবাই পারবে। তাহলে এটার ইংরেজি কি হবে বলো? প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস বলে। তাহলে অগ্নাশয় রস, এই অগ্নাশয় রসের মধ্যে কি কি উপাদান আছে আমরা সেগুলো একটু শিখবো। দেখো অগ্নাশয় রসের দুই ধরনের উপাদান থাকে মূলত, আগে এটা বুঝে নি।
যে অগ্নাশয় রসের মধ্যে দুই ধরনের উপাদান থাকে। অগ্নাশয় রসের মধ্যে দুই ধরনের উপাদান থাকে। স্যার কি কি উপাদান থাকে? কতগুলো থাকে হচ্ছে তোমার পরিপাক এনজাইম, আর কতগুলো থাকে ক্ষারীয় তরল। তাহলে এর মধ্যে কি কি থাকে? পরিপাক এনজাইম থাকে অগ্নাশয় রসের মধ্যে। পরিপাক এনজাইম যেটা তার বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এবং এর মধ্যে থাকে হচ্ছে ক্ষারীয় তরল। ক্ষারীয় তরল থাকে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হচ্ছে এবং তার সাথে থাকে ক্ষারীয় তরলটা থাকছে। এবার আসি অগ্নাশয় রসের পরিমাণ, যে এই রসের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে। তাহলে পরিমাণে চলে যাই আমরা। পরিমাণ, অগ্নাশয় রসের মধ্যে কোন উপাদান কতটুকু আছে। আগের মতো করে দেখাইতে পারি চাইলে, অথবা এমনি এমনি নরমালিও আমি তোমাদেরকে বলতে পারি। তাহলে দেখো অগ্নাশয় রসের মধ্যে তোমার পরিমাণের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে পানি আছে 98%। অগ্নাশয় রসের মধ্যে পানি আছে, অগ্নাশয় রসের মধ্যে পানি আছে 98%। অগ্নাশয় রসের মধ্যে পানির পরিমাণ হচ্ছে 98%, জৈব বস্তু হচ্ছে 1.8%। অগ্নাশয় রসের মধ্যে জৈব বস্তু 1.8%। এখন কথা হচ্ছে স্যার দুই একটা জৈব বস্তুর নাম লিখে দেন, বা জৈব বস্তুর মধ্যে দুই একটা কথা লিখেন, সেটা লিখতে পারতেছি। যেমন তোমার যে এনজাইম গুলো আছে, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো সবগুলো জৈব বস্তু। অ্যামাইলেজ মানে এনজাইম গুলো আর কি এক কথায়, লাইপেজ, ট্রিপসিন প্রভৃতি দিলাম। হ্যাঁ, এতগুলো তো লিখলাম না, জাস্ট প্রভৃতি। এখন এনজাইমের নামগুলো নিয়ে আর কথা বলিও না, কারণ 2 নাম্বার ক্লাসে আমি প্রত্যেকটা এনজাইমের নাম মনে রাখার জন্য খুব সহজভাবে বলে দিয়েছি। তাহলে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এগুলো হচ্ছে জৈব বস্তু। আর কি থাকবে বলো? জৈব যখন আছে তাহলে অজৈব বিষয়গুলো চলে আসতে পারে, তবে আমাদের ওইভাবে করে না শিখলেও চলবে। তারপর আমি বলে দিচ্ছি, দেখো যে অজৈবর মধ্যে আছে 0.2%। অজৈব বস্তু কত আছে? 0.2%। তাহলে তো মানে 100 হচ্ছে, আমরা তো বুঝতেই পারছি, এটা আর মুখস্থের কিছু নাই। তাহলে অজৈব উপাদান আছে 0.2%। তো অজৈবর মধ্যে আমরা মনে রাখতে পারি যে নামগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বাইকার্বনেট লবণ। তাহলে কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ঠিক আছে, বাইকার্বনেট লবণ। কি বাইকার্বনেট লবণ। আমার তো কল আসার কথা না, কিন্তু এরকম আসছে কেন? আমি ফোন ডু নট ডিস্টার্বে রাখছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আশা করি হয়ে গেছে। তো এগুলো মনে রাখবা যে পানি কতটুকু, জৈব কতটুকু, অজৈব কতটুকু। আর যদি জিজ্ঞেস করো যে স্যার অগ্নাশয় রসের পিএইচ কত, অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে, অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে 8.0 থেকে 8.3। অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে 8.0 থেকে 8.3। 8.0 থেকে 8.3। অগ্নাশয় রসের পিএইচ 8.0 থেকে 8.3। মনে থাকবে সবার? লাস্ট পয়েন্ট আজকের ক্লাসের, সেটা হচ্ছে অগ্নাশয়ের কাজ। আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট অগ্নাশয়ের কাজ। অগ্নাশয়ের কাজ, অগ্নাশয়ের কাজগুলো আমরা একটু দেখব। তাহলে দেখো অগ্নাশয়ের কাজের মধ্যে আমরা যদি কয়েকটা কাজ লিখে ফেলি অগ্নাশয়ের, তাহলে আমাদের জন্য সহজ হয়। 1 নাম্বার হচ্ছে এরা ক্ষারীয় প্রকৃতির হওয়ায় সমপরিমাণ পাকস্থলীর অম্লীয় রসকে প্রশমিত করে। তার মানে বাইকার্বনেট দ্বারা পাকস্থলীর অম্লীয় রসকে তারা কি করে? প্রশমিত করে। 1 নাম্বার, বাইকার্বনেট পাকস্থলীর অম্লীয় পরিবেশকে, কারণ পাকস্থলী থেকে যে খাবারগুলো আসে না, সেগুলো কিন্তু প্রচুর অ্যাসিডিক হয়, সেগুলো যদি ক্ষুদ্রান্তে চলে যায়, ক্ষুদ্রান্ত পুড়ে যাবে। তো ওইটাই বাইকার্বনেট অগ্নাশয়, ক্ষুদ্রান্তের ঠিক কাছাকাছি বা পাশে অবস্থিত। তাহলে ওইটা কি করতেছে? ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অ্যাম্পুলা অফ ভ্যাটারের যে নালীটা আছে, সেই নালী দিয়ে
বাইকার্বনেট আয়নগুলো দিচ্ছে, যেটা অ্যাসিডের উপরে লবণ দিয়ে প্রশমন বিক্রিয়া করতেছে। তাহলে লাইনটা আমরা কি লিখতে চাইলাম? বাইকার্বনেট দ্বারা পাকস্থলীর অম্লীয় রসকে প্রশমিত করে, অম্লীয় রসকে প্রশমিত করে, প্রশমিত করে। 2 নম্বরে যদি আমরা কাজ লিখি, বেশি না 4টা কাজ লিখবো, খুব একটা বেশি দরকার নাই, যে এতে বিদ্যমান এনজাইম খাদ্য পরিপাকে সহায়তা করে। অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কি করে? শর্করা, আমিষ, স্নেহ সব ধরনের খাদ্য পরিপাকে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে এতে বিদ্যমান এনজাইম খাদ্য পরিপাকে সহায়তা করে, এতে বিদ্যমান এনজাইম খাদ্য পরিপাকে সহায়তা করে। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে সকল খাদ্য পরিপাক সম্পন্ন হয় ক্ষুদ্রান্তে, এবং সেই ক্ষুদ্রান্তে সকল খাদ্য পরিপাকের সাথেই কিন্তু অগ্ন্যাশয় রস জড়িত, মানে অগ্ন্যাশয় জড়িত আর কি। তাহলে 2টা হয়ে গেল, আমি অত বড় করে লাইনগুলো দিচ্ছি না। 3 নম্বর কাজ হিসাবে আমরা মনে রাখতে পারি যে এটা অন্ত্রের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অন্ত্রের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অন্ত্রের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, রক্ষা করে। লাস্ট কাজ আমরা বলতে পারি 4 নাম্বার পয়েন্টে, যে এটা পানি সাম্যতা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে, পানি সাম্যতা এবং দেহতাপ নিয়ন্ত্রণ করে, এটা লিখলেও হবে। পানি সাম্যতা, দেহের পানি সাম্যতা ও দেহতাপ নিয়ন্ত্রণ করে, এই কয়টাই আছে, এই কয়টাই আমরা মনে রাখবো, আর এক্সট্রা দরকার নাই। তাহলে আজকে আমরা অল্পই শিখলাম বলা যায়। আমরা আজকে 2টা পয়েন্ট পড়েছি, একটা হচ্ছে পিত্তথলি এবং আরেকটা হচ্ছে অগ্ন্যাশয়। তাহলে আমাদের বাকি থাকলো শুধুমাত্র পরিপাক নালীর মধ্যে, মূলগুলোর মধ্যে ধরো ক্ষুদ্রান্ত, আর ক্ষুদ্রান্তের মধ্যে একটা গ্রন্থি আছে, নাম কি? আন্তরিক গ্রন্থি। এই 2টা আগামী ক্লাসে হয়ে যাবে, তবে ওই ক্লাসগুলো আর এখানে দিব না, আমি আমার যারা ব্যাচে ভর্তি, অনলাইনে ভর্তি, তাদের জন্য দিব। তো এই হচ্ছে তোমাদের কথা। তো এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত লেকচারটাকে গুছিয়ে সবার আগে যে পোস্ট করবা গ্রুপে, এবং সেখানে লাইক টাইক যেটা পড়বে বেশি পরিমাণে, সেইটাকে আমি বিজয়ী ঘোষণা করব, এবং তার জন্য পুরস্কার থাকতেছে। পাশাপাশি তারা কোর্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের সাথে ক্লাস। আবার পরে কখনো দেখা হবে। আমাদের 10টা ফ্রি ক্লাস দেওয়ার কথা ছিল, 10টা দিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।